এরকম আমি একটা আমার ঘটনা বলি। আজ থেকে 2008 সালে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম মাস্টার্স করতে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। আমার ক্যারিয়ার কিন্তু তখন ভালো ছিল। আমি কেন চলে গেলাম এটার কিন্তু একটা অভিমান। ঠিক আছে, সো ওকে কাজ দিব না। সো দেখা গেল কি আমার সব কাজ ওই সময় বন্ধ হয়ে গেল। আমার আচ্ছা। কোনো এন্ডোর্সমেন্ট আসছিল না, কারণ অ্যাডভার্টাইজিং বড় বড় ইন্ডাস্ট্রি এজেন্সিগুলো আমাকে কোনো কাজ দিচ্ছে না। হয়তো ব্র্যান্ড বলছে আমার কথা, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তারা প্লেস মানে আপনাকে করছে না। কলাপস করার চেষ্টা করা হলো। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রি পলিটিক্স বাংলাদেশে সবচাইতে, কিন্তু আমি গত 15 বছর এটা রিয়েলাইজ করেছি, সবচাইতে পাওয়ারফুল হচ্ছে কিন্তু সাংবাদিক ভাইরা। সো ইন্ডাস্ট্রি পলিটিক্স আর্টিস্ট লেভেলে আর্টিস্টদের ভেতরে কি নেই? আর্টিস্টরা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় সাংবাদিক ভাইরা অনেক বেশি পাওয়ারফুল। কারণ যারা মিডিয়া পাবলিশিং হাউস, দে আর বিলিয়নিয়ার্স, রাইট? আমরা কিন্তু ভারতের অথবা হলিউডের আর্টিস্টদের মতো উই আর নট বিলিয়নিয়ার্স। আমরা কিন্তু শয় শয় কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারি না, কারণ আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে ছোট। যেরকম আমি একটা আমার ঘটনা বলি। আজ থেকে 2008 সালে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম মাস্টার্স করতে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। আমার ক্যারিয়ার কিন্তু তখন ভালো ছিল। আমি কেন চলে গেলাম এটার কিন্তু একটা অভিমানের দিক থেকে। অভিমান? 2 বছর ইন্ডাস্ট্রিতে ছিলামই না, কিন্তু অভিমানটা ছিল আমি দেখছিলাম যে আমি ভালো করছি। আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ছোট আর্টিস্টরা আর নট আর্নিং এনাফ। এর কারণ হচ্ছে আর্টিস্টরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে না। আমি দেখতাম যে একটা বড় কোম্পানি আমাকে এন্ডোর্সমেন্টে ইউজ করছে, সে কিন্তু 100,000 কোটি টাকা ব্যবসা করছে, আমাকে নামমাত্র মূল্যে হায়ার করছে, শুধু আমাকে না আমাদের দেশের সবাইকে। তখন আমি বলা শুরু করলাম যে বড় বড় কোম্পানিরা, তোমরা যারা আমাদের সেলিব্রিটিদের হায়ার করছো, তোমরা ইন্ডিয়ান আর্টিস্টটাকে তো এত কোটি রুপি দিচ্ছ, ওই একই কাজে যখন আমাকে হায়ার করছো তার 10 ভাগের 1 ভাগ না দিয়ে 100 ভাগের 1 ভাগও দিচ্ছ না। তো আমি যখন এই কথাগুলো বলা শুরু করলাম, যেটা হলো যে ওই সময়টায় তখন ইন্ডাস্ট্রিতে যারা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতো তারা বলা শুরু করলো যে তাহসান নিজেকে অনেক বড় আর্টিস্ট ভাবতেছে, ইন্ডোর্সে এত টাকা চাচ্ছে কেন? ঠিক আছে, সো ওকে কাজ দিব না। সো দেখা গেল কি আমার সব কাজ ওই সময় বন্ধ হয়ে গেল। আমার কোনো এন্ডোর্সমেন্ট আসছিল না, কারণ অ্যাডভার্টাইজিং বড় বড় ইন্ডাস্ট্রি এজেন্সিগুলো আমাকে কোনো কাজ দিচ্ছে না। হয়তো ব্র্যান্ড বলছে আমার কথা, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তারা প্লেস করছে না। কলাপস করার চেষ্টা করা হলো। মানে আমার কোনো এন্ডোর্সমেন্টই তারা দিবে না, কারণ আমি বেশি যাচ্ছি। কিন্তু আমার কোনোভাবেই মনে হয়নি যে পরিমাণ ব্যবসা একজন এন্ডোর্সার হেল্প করে একটা 1,000 কোটি টাকার ব্র্যান্ডকে, তার নামমাত্র মূল্য কিন্তু বাংলাদেশে পায় না। আমি ওই কারণে রিয়েলাইজ করলাম বাংলাদেশে আমি আসলে এত পাওয়ারফুল না, যে আমি আসলে এই এত বড় বড় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির হর্তাকর্তাদের সাথে আমি যুদ্ধ করতে পারবো। তো আমি চিন্তা করলাম যে আমি আসলে পড়াশোনার ফিল্ডে ভালো, আমি পড়াশোনায় ভালো, স্কলারশিপ পেয়েছি, চলে যাই। কিন্তু এত বছর পরে যে এখন যে কাজ করছি, এখনো যে ইন্ডাস্ট্রি খুব বেশি বদলে গেছে তা না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন কোটি কোটি মানুষের ভালোবাসা আমি যেহেতু পাই, সে কারণে আমার হয়তো একটু কথা বলার জোরটা বেশি। এই কারণে হয়তো আমি তাদের সাথে ডিল করতে পারি। কিন্তু আলটিমেটলি যেটা বললাম, বড় বড় অ্যাডভার্টাইজিং কোম্পানিজ এবং বড় বড় মিডিয়া হাউসেস, তারা কিন্তু বিলিয়নিয়ার্স। এখন বিলিয়নিয়ারদের সাথে কিন্তু আমি কখনোই এক টেবিলে বসে একই জোর গলায় কথা বলতে আমরা পারি না আর্টিস্টরা। ব্যাপারটা বোঝাতে পারলাম? সেই কারণে কিন্তু আমি বলেছি যে যারা মিডিয়া পাবলিশিং হাউস তারা অনেক পাওয়ারফুল। চাইলেই কিন্তু যে কোনো আর্টিস্টকে একদিনে কিন্তু মিডিয়া পাবলিশিং হাউসরা ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। সেটা বোধহয় গত 5 বছর আগে আমি রিয়েলাইজ করেছিলাম, কারণ যেই পত্রিকাতে আমার ওই নিউজটা ছাপা হয়েছিল, সেই পত্রিকার যারা ওনার, দেয়ার মানে কত হাজার কোটি টাকার তারা ওনার, সেটা তো আমরা জানিও না। হয়তো ওই পত্রিকাটা এখন নেই, তাদের এখন অন্য পত্রিকা আছে, কিন্তু কোন একটা কারণে ওই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমার যদি অর্থনৈতিক এবং আমার পিছে যদি গডফাদার অথবা মাফিয়া এরকম আমার যদি পাওয়ার থাকতো, পলিটিক্যাল পাওয়ার থাকতো, তাহলে কিন্তু আমি হয়তো এখন জোর গলায় সেই পত্রিকাটার নাম নিতে পারতাম। ব্যাপারটা বোঝাতে পারলাম যে আমি কেন বললাম যে আপনারা অনেক বেশি পাওয়ারফুল,
আপনারা অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটা বোধহয় একটা পর্যায়ে ছিল, এটা এই ট্যাবুটা বোধহয় ভেঙে গেছে এখন, কারণ এখন মিডিয়ার যেহেতু এখন অনেক এলোবেরেটলি খুব সহজলভ্য, তো সেই জায়গা থেকে সেই পাওয়ার প্র্যাকটিসটা বোধহয় এখন কমেছে বা ভেঙে গেছে বিষয়টা। না, পাওয়ার প্র্যাকটিসটা কমে গেছে তা কিন্তু না। যেরকম রিসেন্টলি একটা টেলিভিশন চ্যানেলের একটা ইন্টারভিউ এর জন্য আমাকে বলা হয়েছিল। আমি লাস্ট অনেক বছর ধরে টেলিভিশন চ্যানেলগুলোকে বলে আসছি যে আপনারা এত বড় বিজনেস, আপনারা এত রেভিনিউ ইনকাম করছেন একটা চাঙ্কে, আপনাদের সেলিব্রিটিকে ইন্টারভিউতে ডাকেন, আপনারা 2000 টাকার একটা খাম ধরিয়ে দেন। এখন আমি বলছি না যে, আমার মনে হয় যে ওই 2000 টাকার খাম না হলে ফ্রি করাটাই কিন্তু বেটার। এখন আমি যেটা করি, আমার সামনে একটা ইন্টারভিউ আছে, আমি বলেছি যে আমাকে কোনো খাম দেবেন না, ওই খামটা ওই আর্টিস্টকে বিকাশ করে দেবেন, একজন দুস্থ আর্টিস্ট আছে তাকে বিকাশ করে। আমি এরকম ভাবে ইয়ে করি, কারণ আমি দেখেছি আমি মানা করতে করতে এমন হয়েছে বিভিন্ন চ্যানেলের কর্তা যারা আছেন তারা আমার উপর অনেক নাখোশ। সব জায়গায় তারা বলেন যে তাহসান নিজেকে অনেক বড় ভাবে, সে তো অনেক বড় সুপারস্টার হয়ে গেছে, সে ইন্টারভিউ দিতে আসে না। এখন ইন্টারভিউ দিতে আমি কেন আসি না, কারণ আমার তো আসলে ওই পারিশ্রমিকের প্রয়োজন নাই, এবং ইন্টারভিউতে আমিও তো আপনাকে বলছি না আমাকে ইন্টারভিউতে যেতে চাই। আপনারাই যেহেতু বলছেন, আমি আপনাদের কাছে এক্সপেক্ট করছি সারা বাংলাদেশে দিনের পর দিন দুস্থ শিল্পী হিসেবে কেন মানুষ বাংলাদেশের শিল্পীদের দেখবে। আমাদের দেশের আমরা সবসময় দেখি যে এই সেলিব্রিটি, এই দামি গাড়ি, এই বাড়ি সারা পৃথিবীতে দেখছি, আমাদের দেশে না দেখে আমরা দেখি দুস্থ শিল্পী। এটা চেঞ্জ কারা করবে?